পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিতে সকালে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি এই মুহূর্তে আছেন। সকালে এসেছেন তিনি, আজকে রাতেই তার বেশ কিছু বৈঠক শেষে তিনি আজকেই চলে যাবেন এবং আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু এই মুহূর্তে অতিথি ভবন পদ্মায় আছেন। আমরা তার কাছ থেকে বৈঠকের সর্বশেষ খবরাখবর জানবো। অপু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আজ পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। 11টায় যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত কি অবস্থা সেখানে আপনি নিশ্চয়ই জানাবেন আমাদের। জাকিয়া, বৈঠকটি শুরু হয়ে গেছে 11টা বাজার ঠিক 5 মিনিট আগে ভারতের পররাষ্ট্র সচিব তিনি এসে ঢুকেছেন এবং বলা যায় যে 11টাই ঠিক বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকটি একটা নিয়মিত বৈঠক। আসলে প্রত্যেক দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক আরেকটি দেশের সাথে থাকে সেটারই সর্বোচ্চ দাপ্তরিক বৈঠক বলা যায় এফওসি, অর্থাৎ বাংলাদেশের সাথে যে দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আছে সেগুলোর প্রত্যেকটির সাথেই এরকম দাপ্তরিক বৈঠক হয়। তো সর্বোচ্চ দাপ্তরিক বৈঠক মানে যেখানে কূটনৈতিক ভাষা বলা যায় সম্পর্কের সব কিছু নিয়ে যে বৈঠকটিতে আলোচনা হয়, এটা সাচিবিক পর্যায়ের যে আলোচনা, অর্থাৎ যত রকম অগ্রগতি হবে দুই দেশের সম্পর্কের, ব্যবসা বাণিজ্য, সীমান্ত, অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা, যা কিছু আছে সম্পর্কে সব কিছুর আলোচনা হয় এই এফওসিতে এবং এই এফওসিটা নিয়মিতই হয়। মাঝে মাঝে বিরতি পরে কোনো দেশের সাথে যখন সম্পর্ক একটু কম বেশি হয়, কোনো দেশের সাথে যখন খুব বেশি আলোচনার প্রয়োজন থাকে না, তখন এফওসি নিয়মিত হয় না। বাংলাদেশ আর ভারত যেহেতু একেবারে সীমান্ত, সর্বোচ্চ পরিমাণ সীমান্ত নিজেদের মধ্যে তারা ভাগাভাগি করেছে। বাংলাদেশের 3 দিক জুড়েই ভারত এবং ভারতেরও বিশাল সীমান্ত, সর্বোচ্চ বেশি সীমান্ত বাংলাদেশের সঙ্গে। তাই বাংলাদেশ এবং ভারতের এফওসিটা খুব নিয়মিত ঘটনা। অন্য অনেক দেশের সঙ্গে এত নিয়মিত বৈঠক বাংলাদেশের হয় না। সেই হিসাবে এফওসি খুবই নিয়মিত ঘটনা। এমনও ঘটেছে বছরে আমরা 2টি এফওসি দেখেছি, অর্থাৎ একবার দিল্লিতে হয়েছে, একবার ঢাকায় হয়েছে বাংলাদেশ ভারতের। তো এইবারের প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন। 5 আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন, বিগত সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং পালিয়ে গেছেন ভারতে। তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখানে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, যেটা বাংলাদেশ গ্রহণ করতে চায় না। বাংলাদেশ একটা বার্তাও দিল্লিকে দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পালিয়ে যে ভারতে অবস্থান করছেন, তিনি ভারত থেকে যেন রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারেন, এটা ঢাকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে এর আগে সতর্ক করা হয়েছে। এবারও কিন্তু এই এফওসিতে সর্বোচ্চ গুরুত্ব পাবে এই বিষয়টি আলোচনায়, যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সার্বভৌম বিষয়গুলো সেগুলো বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ড থেকে কেউ নাড়াচাড়া করার চেষ্টা করবে কিংবা সেগুলো নিয়ে বিশ্ব জনমত গড়ার চেষ্টা করবে, সেগুলো যেন না হয়। বন্ধুরাষ্ট্র হিসাবে ভারত যদি থাকতে চায় কিংবা ভারত বন্ধুরাষ্ট্র হিসাবে যে আচরণ করে আসছে সেটা যদি করতে চায়, তাহলে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড যেন করতে না দেওয়া হয়। বাংলাদেশ খুব জোরালোভাবে এই অবস্থানটি এবার তুলে ধরবে। এর পাশাপাশি নিয়মিত যে বিষয়গুলো আছে, দীর্ঘদিন ঝুলে থাকা অনেক বিষয় আছে। আমরা তিস্তার পানি চুক্তির কথা বলি, শুধু তিস্তা না, 54টি অভন্য নদী যেগুলোর পানি বন্টন চুক্তি দিনের পর দিন, আমি বলবো বছরের পর বছর ঝুলে আছে, যেগুলোর বিষয়ে কোনো অগ্রগতি আসলে হয়নি। বিগত 17 বছরে তো অনেক আলোচনা হয়েছে, প্রত্যেকটি ভারতের সঙ্গে বাংলাদেশের যত পর্যায়ে বৈঠক হয়েছে, কোথাও না কোথাও এসেছে অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির বিষয়গুলো, কিন্তু সেই বিষয়গুলো আলোচনার পর্যায়ে থেকে গেছে। সেগুলো একেবারে আনুষ্ঠানিকভাবে দুই দেশ একবার একটি চুক্তির কাছাকাছি গেলেও কোনো চুক্তিতে গড়ায়নি। এবং সবচেয়ে অনুশোচনার বিষয় বাংলাদেশের জন্য যে বাংলাদেশের যে ন্যায্য হিস্সা, বাংলাদেশ অভিন্ন নদীর পানি, আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক যে প্রথা, তাতে দুই দেশের মধ্যে নদী প্রবাহিত হলে যে দেশটি উপরে থাকে, নদী যে দেশের উপর দিয়ে নিচের দিকে এসে সাগরে নেমে যায়, নিচের অংশে পানি প্রবাহটা অবাধ থাকতে হয়। সেখানে ভারত তিস্তার উপরে বেশ কয়েকটি বাঁধ দিয়ে রেখেছে, যে বাঁধগুলোর কারণে বাংলাদেশের উত্তরবঙ্গ শীতকালে এই সময়টা একেবারে
বিরান অঞ্চলে পরিণত হয়, পানির অভাবে বিস্তীর্ণ অঞ্চলে চাষাবাদ সংকট হয়, জনজীবন বিপন্ন হয়। বাংলাদেশে এই যে সমস্যা, এই সমস্যার কারণ ভারতের সে বাঁধগুলো দেওয়া। এই বাঁধগুলোর বিরুদ্ধে বাংলাদেশ হয়তো আন্তর্জাতিক আদালতেও যেতে পারে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা সমাধানের চেষ্টা করে এসেছে বাংলাদেশ বছরের পর বছর। কথাটি এ কারণে বলেছে যে এটা এখনো সমাধান হয়নি। এই বিষয়টি যে বাংলাদেশের গণমানুষের দাবি, বাংলাদেশের 17, 18, 20 কোটি মানুষ যাই থাকুক, প্রত্যেকে চায় তিস্তার পানি সহ আমাদের অভিন্ন নদীর পানিগুলো আমরা যেন, আমাদের যেটা প্রাপ্য, আমাদের যেটা দাবি, আমাদের যেটা হিস্সা, সেটা যেন আমরা পাই। এই প্রস্তাবটি, এই কথাটি খুব জোরালোভাবে ভারতের কাছে আজকের এফওসিতে এটাও তুলে ধরা হচ্ছে। আপনারা জানেন পদ্মা এবং গঙ্গা নদীর পানি বন্টনের একটা চুক্তি ছিল, যে চুক্তিটা আর কিছুদিন পর নবায়নের প্রয়োজন হবে। সেটা নবায়নের যে দাপ্তরিক কাজ সেটা চলছে, সেটা আগের মতো হবে না, কিছুটা পরিবর্তন হবে। সে বিষয়টিও হয়তো আজকে এফওসির পরে আমরা কিছুটা জানতে পারবো। যদিও এটা যৌথ নদী কমিশন আছে দুই দেশের, সেখানে একটা চূড়ান্ত আলাপ হয়, কিন্তু এফওসিতে এই আলোচনাটা থাকবে। সীমান্ত নিরাপত্তা, সীমান্ত টহল, সীমান্তে হত্যা বন্ধ। আমরা খুব সম্প্রতিও সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু দেখেছি, হত্যা দেখেছি। সেটা 100% বন্ধ করতে হবে, অর্থাৎ সীমান্তে একটা মৃত্যু না। এই বার্তাও বাংলাদেশ ভারতকে খুব শক্তভাবেই দিতে চায়। এবং বাংলাদেশের ভেতরে এই যে বিভিন্ন কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে দিনের পর দিন, বছর পর বছর পানি আটকে রাখা, তিস্তা চুক্তিটি ঝুলে রাখা, সীমান্তে হত্যা, এগুলোর কারণে বাংলাদেশের ভেতরে, গণমানুষের ভেতরে ভারতের প্রতি যে অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা বিদ্বেষ তৈরি হয়েছে, এটা যে দুই দেশের সম্পর্কে, মানুষের সম্পর্কটা নষ্ট হচ্ছে। একই সঙ্গে এখন যে হেট স্পিচ চলছে, অর্থাৎ দেখেন বাংলাদেশের সামাজিক মাধ্যম জুড়ে ভারত বিরোধী প্রোপাগান্ডা চলছে, ভারতেও তাই চলছে। দুই দেশের গণমাধ্যম জুড়েই একটা আমি বলবো যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য, এখন মিথ্যা শব্দটি ব্যবহার করতে হচ্ছে, সে মিথ্যা তথ্য তারা প্রচার করছে। এই অভিযোগ সরকার আনুষ্ঠানিকভাবে না করলেও এখানে বেসরকারি যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছে ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। একই সাথে ভারতেরও অভিযোগ আছে বাংলাদেশের গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে ভারতকে হেয় করা হয়। ফলে এই ঘৃণা বা বিদ্বেষ বাদ দিয়ে দুই দেশের যে বন্ধুত্বের কথা বলা হয়, সে বন্ধুত্বটা যেন সমান মর্যাদার ভিত্তিতে হয়। দুটি আলাদা রাষ্ট্র, দুটি রাষ্ট্র পরস্পরের কাছে সমান মর্যাদার, এই মর্যাদার প্রশ্নটা আজকে বাংলাদেশে আদায় করে নেওয়ার পালা। বাংলাদেশ বর্তমান সরকারের বক্তব্যটা খুব স্পষ্ট। বিগত সরকারগুলোর সময়ে যে নতজানু একটা পররাষ্ট্র নীতি নিয়ে ভারতের সঙ্গে চলা হয়েছে, বন্ধুত্বটাকে একপেশে করে দেওয়া হয়েছে, নিজের মর্যাদাটা কমিয়ে এক প্রকার নতি স্বীকার করা হয়েছে প্রতিবেশী দেশটির কাছে। সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে মর্যাদার জায়গাটা নিতে চায়, নিজের অধিকারের জায়গাটা নিশ্চিত করতে চায় এবং পাশাপাশি বন্ধুত্বটাকে অবশ্যই এগিয়ে নিতে চায়। কারণ বাংলাদেশ আর ভারত এতটাই কাছাকাছি প্রতিবেশী, এই বন্ধুত্বটা ছাড়া দুই দেশের কোনো বিকল্প নেই। এই বন্ধুত্বটাকে উঁচু জায়গায়, শক্তিশালী জায়গায় নিয়ে যেতে গেলে দুই দেশের মধ্যে সত্যিকার অর্থে মর্যাদার জায়গাটা নিশ্চিত করতে হবে এবং জনমনে যে ক্ষোভগুলো আছে সেই ক্ষোভগুলো দূর করতে হবে। এজন্য আসলে ন্যায্য হিস্সা যেটা, সেই হিস্সাটা নিশ্চিত করতে হবে। এই কথাগুলো আসলে পুরো বাংলাদেশের এই আওয়াজটা, এই ধ্বনিটা আজকে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যারা আছেন তারা হয়তো কাগজে কলমে অনেক আলাপ করবেন, কিন্তু আসলে মূল স্পিরিট কথার এই বিষয়গুলোই থাকবে। জাকিয়া।